একটা ব্যক্তি গত শনিবার দিন তারা তিনজন মিলে বসে এক জায়গায় আমার একটা প্রোগ্রামকে শুনছিল। এই উদ্দেশ্যে আমার প্রোগ্রাম শোনার জন্য তাদের সঙ্গে ওই এলাকার টিএমসি পার্টির যে নেতৃত্ব ছিল কথা কাটাকাটি হয়। তখন তারা বলে যে আমার স্বাধীনতায় আমি কার শুনবো, কাকে ভালো লাগে, কার বক্তব্য শুনবো আমার ব্যাপার। কিন্তু সঙ্গে সঙ্গে সে ওপরে খবর দেয়, শওকত মোল্লার আরও সব বাহিনী এসে 50 জনের কম বেশি দেখা যাচ্ছে সেই বাচ্চাটাকে খুব মারধর করে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনাদের কাছে খবর আছে। যেভাবে মব করেছে, লিঞ্চিংটা হতে শুধু বাকি ছিল, মানে গণভাবে সবাই মিলে একসাথে আক্রমণ করেছে। তাই আমি তারপর দিন রবিবার পড়লো, রবিবারে না গিয়ে সোমবার দিন করোনাকে মাথায় রেখে, সমাজের কথা মাথায় রেখে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মাত্র 5 জন মিলে আমরা ওই পেশেন্টটাকে, ওই অসুস্থ মানুষটাকে দেখতে যাই। এই দেখতে যাওয়া একটা আমার মানবতা। দ্বিতীয় নম্বর, দেখতে যাওয়া একটা ধর্মীয় আমার ভালোবাসা। কেন ইসলাম বলেছে তোমার আত্মীয়কে অসুস্থ করে দেখতে যাও। আমার সিলসিলা একদিকে মুরিদ, আর একদিকে আমার সংগঠনের একটা ছেলে। কিন্তু সেই জায়গায় যাওয়াতে ঘটকপুকুরে যখন ঢুকলাম, ফোন আসলো, ফোনে হুমকিকে আমি গুরুত্ব না দিয়ে, দেখুন আমি যাব, এটা আমার দায়িত্ব, দেশের অধিকার আছে আমার, তোমার যেটা ইচ্ছা যায় সেটা করলো। আমি কোনো পার্টি মিছিল ফিছিল জলসা প্রোগ্রাম কিছু করতে আসিনি, আমি শুধুমাত্র তাকে দেখতে যাচ্ছি। যখন বোদরাতে পৌঁছালাম তখন অলরেডি আপনাদের মিডিয়া বন্ধুদের মধ্যে কয়েকটা বন্ধু খবর পেয়েছিল, তারা গিয়েছিল, তাদের ঘরে ধরেও মারধর করলো বোদরাতে, এবং আমার গাড়িটাকে অ্যাটাক করতে গিয়েছিল, কিন্তু বোদরায় ঠিকভাবে পারেনি। কিন্তু তারপরও গাড়িতে একটুখানি ওই লাঠি ফাটি টুকটাক মেরেছে, আমি কিন্তু হালকা করে বেরিয়ে চলে গেছি। তারপর আর একটু যাওয়ার পরে রুখতে গেছে, আর একটা অফিস ছিল, ক্লাব পার্টি অফিস ছিল, সেখানে রুখতে পারেনি। তারপরে যখন ওই কাকটিয়া গ্রামে পৌঁছালাম, মাঠে দেখলাম 2-2.5 হাজার লোক। একজনকে চিনি, তাকে বললাম এত লোক কেন? আমি তো কাউকে আসতে বলিনি। বলছি এরা কেউ আমাদের নয়, এরা আমাদের ঘরে তখন থেকে গালিগালাজ করছে এবং আপনাকে মারবে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে বলে এসে আছে। এই কথা শেষ হতে না হতে আমি যখন আগিয়ে গেলাম, চলে যাচ্ছি বাড়িতে দেখতে যাবো, সঙ্গে সঙ্গে গাড়িটা ঘিরে ফেললো। গাড়িটা ঘিরে ফেলার পরে সেখানে গালিগালাজতে শুরু করে, গাড়ির ওপরে চড়াও হওয়া, গাড়ির উপরে টর্চার করাতে শুরু করে, আরও জঘন্য খারাপ ব্যবহার করে। তখন সেখান থেকে আমি আগিয়ে গিয়ে সেই যে বাড়িটা ছিল যারা অসুস্থ, তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়িতে গিয়ে পৌঁছাবার পরে সেই বাচ্চাটাকে দেখলাম, কথা বললাম, তাদেরকে বুঝাতে লাগলাম যে দেখো সবর করো, আজকে ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে আমার ওপরও যেমন ঝড়ঝাপটা আসছে, তুমি আমায় ভালোবাসো বলে তোমার ওপরও ঝড়ঝাপটা আসছে। এই বুঝাতে বুঝাতে আধ ঘন্টা মতো হয়ে যাওয়ার পরে খবর আসলো যে কয়েকটা ছেলে তারা আসছিল, আমি এসেছি, খবর পেয়ে গেছি, স্বাভাবিক, পাশের পাড়া আসছিল, তাদের ঘরে রাস্তায় ধরে টিএমসি পার্টির শওকত মোল্লার নেতৃত্বে যে হারমাদ আছে, গুন্ডা আছে, তারা মারধর করেছে, তাদের বাইক টাইক কিনে নিয়েছে। তারা এসে অনেকে আমাকে দেখালো, পা কাটাকুটি ভাঙা, অনেকে হাত ফাত কাটা আছে, অনেকের মোটরসাইকেল নিয়ে চলেছে, অনেকের ভাই নিখোঁজ হয়ে গেছে। আমার দেখো তোমাদের ঘরে কী আসছে না, আপনি এসছেন খবর পেয়েছি। আমি দেখো আমি আজকে করোনার জন্যই কিন্তু প্রচার করিনি, তোমরা কেন বেকারি করছো? আর এরা দেখুন মাঠে 2,5-3 হাজার লোক, এই করোনা সোশ্যাল ডিস্টেন্সিং সব কিছু ভেঙে দিয়ে তারা আজকে আমাকে অপমান এবং আমাকে বেউজ্জতি করার জন্য তারা এসে আগিয়ে আছে। তো যাক, তারপরে আমি ছেলের সঙ্গে কথা বলছি, এমন সময় 1.5 ঘন্টা মতো হয়ে যাওয়ার পরে আবার খবর এসছে শওকত মোল্লা খোদ নিজে আসছে, আরও 2,5-3 হাজার লোক নিয়ে, টোটাল মিলিয়ে 5-5.5 হাজার লোক সত্যিই ছিল সেখানে। আসছে, আমি এইটা হয়তো কেউ উড়াচ্ছে, একটা এমএলএ ডাইরেক্ট রাস্তায় নেবে গুন্ডাগিরি করবে, এটা কি কোনো ভাবা সম্ভব? পশ্চিমবাংলার রাজনীতিতে বিগত দিন হয়ে আসছে যেটা গুন্ডাগিরি করে, এটা দুঃখজনক আমাদের। কেন রাজনীতি যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, যে উন্নয়ন করে তাকে সাপোর্ট করবে। তো এই কথাটা শুনে বড় দুঃখ লাগলো, কিন্তু আমি ভাবলাম কি উড়াচ্ছে। কিন্তু যখন কিছু ছেলে ছুটছে, আমি যে ঘরটায় বসছিলাম পিছনে একটা জানালা ছিল, জানালার কাছে বসছিলাম, জানালার আপনারা দেখছেন গ্রিল আছে, জাল আছে, আপনারা দেখবেন একটা ভিডিও করা আছে, ছুটছে আমাকে। যারা এই আশপাশ ওই গ্রামে গুড়া 50 ছেলে আছে, পাড়ার ছেলেরা ভালোবাসে দাদা হুজুরের মুখের দিকে, তারা এসছে, পীরের আওলাদ এসছে, দেখতে গেছি, তারা ছুটছে। দেখলাম তাদের পিছনে বেশ অনেক কটা লোক, প্রায় নানা করে 100-150 লোক লাঠিলে ছুটছে ওই গলিটা দিয়ে। যখন ছুটছে তখন অলরেডি প্রশাসন বসে আছে। আমি প্রশাসনকে বলছি দেখুন কারা গুন্ডাগিরি করছে, কারা বদমাইশি করছে, আপনারা থাকা অবস্থায় দেখুন কিভাবে নিরীহ ছেলেগুলোকে মারতে যাচ্ছে, কাদের হাতে অস্ত্র, কাদের হাতে লাঠি, কাদের হাতে রড দেখুন, কাদের হাতে বোম দেখুন। এরা তো স্বাভাবিক, আমি এসছি দেখতে এসেছে। তো যাক, আমি যখন এই কথাটা বলছি একজনের কানে চলে গেছে, আমি থমকে দাঁড়িয়ে যে সে আমার দিকে লাঠি তুলেছে জানলার দিকে। আমি বললাম কি গো, সামান্য পয়সায় বিক্রি হয়ে গেল তোমরা? হ্যাঁ,
তোমরা ইমান বিক্রি করে দিয়ে শওকত মোল্লার পাল্লায় পড়ে তোমরা আমাকে অপরে আঘাত করবে, বলতেছে থমে গেছে। কিন্তু একটা দাড়িওয়ালা লোক আসলো, এসে আমাকে যখনই গাল দিল তখন তার আবার সাহস পেয়ে গেল। দেখুন সব জায়গায় কিন্তু মুনাফেকরাই কিন্তু সেই সরল মানুষদের ঘরে খারাপ করছে। তাহলে সেই জায়গায় তখন দেখা গেল তারা লাঠি সুটালি ওই গেট গ্রিলটাতে মারছে, তুই বেরিয়ে আয়। তোকে কি কি ভাষা বলেছে নিশ্চয়ই আপনারা শুনেছেন, দেখছেন। এমনকি যখন কাদাটা ছুড়লো তখন আমার গায়ে কাদাটা সে লাগলো, বাকি ইট টিট ছুড়েছে সেটা গ্রিলের জন্য আটকে গেছে, না হয় হয়তো আমার মাথা ফাতা ফেটকে যেত। তখন আমি এসে প্রশাসনকে যখন বুঝাচ্ছি, দেখুন স্যার এটা, এবং তিনি কি বলে ওখানে শুনলাম সিআই সাহেব নাকি উনি ছিলেন, জানাকে আমি জানি না, তিনি থাকা অবস্থায় দেখুন কি করছে আপনি থাকা অবস্থায়। তারপরে দেখলাম এইদিকে গ্রিলের ওখানে অনেক ওই গ্রামের লোক ঢুকে পড়ছিল বলেন আমি কথা বলছিলাম, তাই তারাটা মারা ছিল, অন্য কোনো উদ্দেশ্য নাই। তখন ওই বাইরে দাঁড়িয়ে দেখি শওকত মোল্লা, ওকে দেখে আমি অবাক হয়ে গেছি। যদি এমএলএ হয়ে এই গুন্ডাদের নেতৃত্ব ডাইরেক্ট প্রকাশ্য, তাহলে কে তোকে সাহস জোগালো? তুই কার হাতকে শক্ত করছিস? তুই দিদির হাত শক্ত করছিস না দিদির প্ল্যাটফর্মে থেকে বিজেপির হাত শক্ত করছিস? কেন পঞ্চায়েত ভোটে যেভাবে এরম বাম কংগ্রেসকে পিটিয়ে বিজেপির হাত শক্ত করেছে, আবার টিএমসি লোকেদের মুসলিমদের ঘরে মেরে এরা কি বিজেপির হাত শক্ত করছে? ওকে থেকে আমি কিন্তু চট করে অবাক হয়ে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে তখন বলছে প্রশাসনকে ঠেট দিয়ে শওকত মোল্লা বলছে আব্বাস সিদ্দিকীকে হয় বার করে দেন, না হয় আমরা ভেঙে বার করব, ওকে শেষ করে ছাড়বো। ও বিজেপি করছে, ও আমাকে বলছে বিজেপি করে এখানে এলাকায় বিজেপি করতে এসেছে। আরে আমি যেন মানুষকে দেখতে গেছি, কারোর সঙ্গে আলোচনা করতে যাইনি, কাউকে সঙ্গে ভিড় করিনি, কোনো প্রোগ্রাম করিনি, কোনো কারোর সঙ্গে আলোচনা করিনি, সেখানে বিজেপি কোথাও করতে যাচ্ছি। সেই জায়গায় তারা এই রকম দৃশ্য যখন বাড়ির লোকেরা যারা ছিল গোটা 10-12 আমার পাশে, তারা বললো আপনার হাত ধরছে আপনি যাবেন না, আমি বেরোতে চাইছিলাম যাবেন না। তখন ওরা তখন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ঘরটা আগুন ধরিয়ে দে, ঘর সমেত পুড়িয়ে দে। ওদের চোখে আমি যেটা দেখেছিলাম ওই দিন ওরা আমাকে সম্পূর্ণ মেরে দিবার টান এসেছিল। তো ওরা কেন, ওদের পিছনে কারা আছে, এতটা সাহস একজন এমএলএ হয়ে কি করে এই সাহস পেল? এবং সাথে সাথে আর একটা কথা আপনাদের এখানে বলে রাখি, সে জায়গায় বাংলায় বহুত টিএমসি পার্টির লোকেরা তারা এটাকে নিন্দা করেছে, এবং বিভিন্ন রাজনীতির দল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারী মানুষ সবাই এটাকে নিন্দা করেছে। তাহলে আজকে টিএমসির এক অংশ এটাকে নিন্দা করছে, আর এই শওকত মোল্লা টিএমসিরই লোক হয়ে, তাহলে ভেতরে ভেতরে বিজেপির সাথে কার সেটিং হয়ে আসছে যে মুসলিম ভোটটাকে বিজেপির থেকে সরিয়ে দাও, মানে এইভাবে অত্যাচার করে টিএমসি থাকবে বলে মনে হচ্ছে, মুসলিম ভোট থাকবে। তো এই জায়গায় ওখান থেকে যখন এবারে প্রশাসন আরও চলে এলো, আসার পরে বলছে দেখুন আপনি চলে চলুন সব ঠিক আছে। আমি দেখুন আমার যাবালে প্রশ্ন নয়, আমি রাস্তায় গেলে এটা আমাকে মারবে মেরে দেবে, আমার কোনো অসুবিধে নেই। আমি জানকে বেঁচিয়ে রাখার জন্য আমরা কিছু করার জন্য জন্ম হয়েছি, আমরা মরণকে ভয় করি না। কিন্তু আমি চলে যাওয়ার পরে ছেলে মারবে, তখন বলে সিকিউরিটি দিচ্ছি মারবে না। পরে আমি আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। আসার পরে আমি সেখানে যেতে যাচ্ছিলাম, যাদেরকে বুঝাবো দেখো আমরা আইনের রাস্তায় যাব, তোমরা যেটা দুঃখ পেয়েছো তোমরা করবে, কিন্তু প্রশাসন আমাকে যেতে দেয়নি। ভাঙড় থানাতে কেস বলে যেতে চেয়েছিলাম, ওখানেও আমাকে যেতে দেয়নি। আমাকে অনুরোধ করেছে আমার সাথে কোঅপারেট করুন, অনুরোধ করছো ওইদিকে যাবেন না, ওরা আবার এসে অ্যাটাক করবে। আরে আমি অবাক হয়ে যাচ্ছি, প্রশাসনের মধ্যে একটা ভয় দেখেছি ওই গুন্ডাগুলোকে দেখে। প্রশাসনের লোক এসে বলছে স্যার ওদের হাতে বোম বন্দুক আছে, কীভাবে কি? আপনি ইউনিফর্ম পরে কথা বলছেন, তাহলে আপনার স্বাধীনতা কোথায়? আপনি যে আমাদের রক্ষক, আপনি যদি স্বাধীনতায় না থাকেন তাহলে আমরা কি স্বাধীন পাবো? তাহলে বাংলা কোথায় আজকে? তো যাক, সেই জায়গায় আমি তখন অন্য দিক দিয়ে যখন ভাঙড়ে যেতে দিল না, এসপি অফিস যাবো ভাবলাম, এসপি অফিসে যেতে গেলে সেই ভাঙড়ে যেতে ঘটপুকুরে যেতে হবে, মোড়টা বন্ধ। তাই আমি বাধ্য হয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম ডিএম অফিসে। সেই ডিএম অফিসে কেস করেছি, যার রিসিপ্ট আমার কাছে রয়েছে। আমি এই মুহূর্তে এই রিসিপ্টটা দাও, আমি রিসিপ্টটা আপনাদের ঘর দেখাচ্ছি। এই টোটাল ম্যাটার হয়েছে, এই টোটাল ম্যাটারের উপরে আপনারা কে কি জানতে চাইছেন বলুন, আমি আপনাদের কথার উত্তর। শওকত মোল্লা বলছেন যে আপনি ওখানে এলাকায় গিয়ে অশান্ত করছিলেন, তার জন্য গ্রামের লোক আপনাকে আটকে রেখেছিল। শওকত মোল্লা লোকজন আটকায়, ওখানে গ্রামের কোনো লোক ছিল না, গ্রামের লোকেরা দুঃখ প্রকাশ করেছে। ওই এলাকায় যারা একেবারে গোটা 10-12 গ্রামের লোক হয়তো আমার যারা শওকতের সঙ্গে জড়িয়ে আছে, বিরোধী হতে পারে, বাকি যারা আম মানুষ তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই মানুষগুলো দুঃখ প্রকাশ করে প্রকাশ্যও প্রকাশ করতে পারবে না, কারণ ওদেরকে মার্ডার করতে দেবে। এটা হলো শওকত মোল্লার চরিত্র, বিগত দিন এইভাবে অত্যাচার করে। ওখানে যত লোক ছিল, শুধু ভাঙন নয়, ক্যানিং নয়, জীবনতলা বিভিন্ন জায়গা থেকে পার্টির হয়ে যারা গুন্ডাগিরি করে এদের ঘরে ভাড়া করে নিয়ে আসা হয়েছে।
শওকত মোল্লা বলছে যে যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, বলছে এসব মিথ্যা, বা গাড়ির মধ্যে কোনো একটা নিশান পর্যন্ত দেখুন, ওখানে যারা মিডিয়ার লোক ছিল তাদের ঘরে পর্যন্ত টর্চার করেছে, তারা নিজেরা ফটোকপি করেছে বাইকগুলো, এবং ওখানে লাল গাড়িটাকে কিভাবে অত্যাচার করেছে সে ভিডিও ফুটেজে রয়েছে। আর এই হচ্ছে আপনাদের সেই ডিএম এর কাছে আমি যে মানে ডেপুটেশন দিয়ে এসেছি লাস্টে, ওখানে যখন জাঙে ভটপুকুর থানাতে আমাকে যেতে দিল না, এসপি অফিস যাওয়ার মতো রাস্তা ছিল না, রোডটা ছিল, তখন লাস্টে আমি কলকাতায় ডাইরেক্ট আলিপুরে গিয়ে ডিএম অফিসে দিয়ে এসেছি। গতকালের ঘটনায় কি আপনি এখনো পর্যন্ত নিজেকে আতঙ্কিত মনে করছেন? আতঙ্কিত হবে কেন? আতঙ্কিতর কোনো প্রশ্ন নেই এখানে। আমি দুঃখিত হয়েছি, আজকে আমার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলার গণতন্ত্র হত্যা হচ্ছে, বাংলার প্রশাসনের মৌলিক যে অধিকার সেই পাওয়ার প্রশাসনের হাতে নেই। প্রশাসনের এক শ্রেণীর মানুষকে ইউনিফর্ম পরিয়ে, এক পার্টির এক শ্রেণীর মানুষকে ইউনিফর্ম পরিয়ে প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কোনো লোক যদি নিরপেক্ষ কাজ করে তারা ওপর লেভেলে খবর দিচ্ছে, ওপর লেভেল থেকে দেখা যাচ্ছে সেই প্রশাসনকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এইভাবে প্রশাসনের যারা প্রকৃত প্রশাসন তারাও আজকে পেরেশানে পড়ে গেছে। এই জায়গায় দুঃখিত হওয়া, এই জায়গায় কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। এখানে জীবন দিয়ে হলেও আমার বাংলাকে বাঁচাতে হবে, আমার বাংলার হয়ে আগামী দিন আরও সংগ্রাম করতে হবে। আর মা বোন বেটিদের, গরিব অসহায়দের জীবনকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী যারা সাথে আছে তাদেরও জীবন লাগে দেবে তারা। আমি আব্বাস সিদ্দিকী নিজে থেকে বলছি আমার জীবন লাগলে আমি দিতে রাজি আছি। শওকত মোল্লা বলছে যে আপনাকে উদ্ধার করেছে, গ্রামের লোক আপনার উপর অ্যাটাক করেছিল, উনি উদ্ধার করেছে প্রশাসনের সহায়তায়। তাহলে উনি উদ্ধার করেছে কার থেকে? টিএমসি পার্টির গুন্ডার হাত থেকে। তাহলে প্রশাসন টিএমসি পার্টির গুন্ডার কাছে পরাজিত হয়েছে তাই উনি এসে উদ্ধার করেছে। তাহলে কি গুন্ডা তৈরি করেছে উনি? উনি ওনার কথাই উত্তর দিক। উনি উদ্ধার করেছে উনি বলেছে, আমি বলছি না, উনি বলেছে। তাহলে উনি উদ্ধার করেছে কার কাছ থেকে? টিএমসি পার্টির হারমাদ গুন্ডাদের হাত থেকে, যারা আমাকে মারতে এসেছিল, যারা ওই অত্যাচার জুলুমটা করেছিল। সেই জায়গায় তাহলে পুলিশ অপারক হয়েছে, পুলিশ পেরে উঠতে পারেনি, এটা প্রমাণ উনি নিজে দিল। তাহলে কি তৈরি করেছে? তাহলে আমার কথাটা মিলছে যে অস্ত্র বোম টোম সব ছিল ওনাদের হাতে। ব্যাস এই উত্তরটা উনি দিক। আচ্ছা, অনেকে আক্রান্ত হয়েছেন, আপনি বলছেন প্রশাসনের উপস্থিতিতে আপনি আক্রান্ত হয়েছেন, সাংবাদিক আক্রান্ত হয়েছে, আমাদের মধ্যে অনেক সাংবাদিক, আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম, এবং সেখানে আপনার বহু কর্মী আক্রান্ত হয়েছে। প্রশাসনের সামনে আপনার উপরে হামলা জানানো হয়েছে, তো প্রশাসনের প্রতি কতটা ভরসা রয়েছে বা প্রশাসনের প্রতি কতটা আস্থা রয়েছে? প্রশাসনের উপরে ভরসা আগেও ছিল, আজও আছে, ভালোবাসা আগে ছিল আজও আছে। প্রশাসনের উপর আমার ভরসা আছে, কিন্তু প্রশাসনের ইউনিফর্মে পরে পার্টির ক্যাডার যারা ঢুকে গেছে তাদের উপর ভরসা নেই। বর্তমান টিএমসি পার্টির যারা নেতৃত্ব দিচ্ছে এদের বেশিরভাগ গুন্ডা বদমাইশ খারাপ লোক। যে সব ভালো আছে তারা আজকে আফসোস করছে এবং টিএমসি পার্টির ব্যাক সাইডে পড়ে আছে, যারা দলকে তৈরি করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই পুলিশের ইউনিফর্ম পরে ওই পার্টির ক্যাডারগুলি এখন দল চালাচ্ছে, ওদের হাতে শিক্ষা, ওদের হাতে পাওয়ার আছে, পাওয়ার দিয়ে ওরা করতে চাইছে। তাহলে সেই জায়গায় প্রশাসন তো আমার দেশের সম্পদ, তাদের উপর কেন আমার ভরসা থাকবে না? তেনাদের উপর শ্রদ্ধা ভালোবাসা ভরসা ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু প্রশাসন বন্ধুদেরকে বলবো যে আপনারা নিজেদের অস্তিত্বকে ভুলে যাবেন না। আপনারা কারো দয়াতে চাকরি পাননি, আপনাদের ঘরে যে মাইনে দেওয়া হয় দেশবাসীর ট্যাক্স থেকে, দেশের সম্পদ থেকে, কোনো দল থেকে দেওয়া হয় না। সেই জায়গায় বাংলা ও বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে যারা ওপর অধিকারী আছেন তেনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা শক্ত হাতে এই বাংলাকে বাঁচাবার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ান। বলছি, সামনে 21শে নির্বাচন, আপনি এখনো পার্টিতে আসেননি, পরেও কাল যে দুর্ঘটনা আপনার ঘটেছে সামনেই, কর্মীদেরকে কি বার্তা দেবেন আপনার? কর্মীদেরকে একটাই কথা বলবো, আজকে স্বাধীন ভারতে বাস করছি কিছু বীর পুরুষ ভারতবাসীর জন্যে। আজকে সেই সকল ভারতবাসীর সুসন্তান যারা আজকে আমাদের জন্য ভেবেছে, লড়াই করেছিল বলে আজকে ব্রিটিশদের হাত থেকে আমরা দেশকে স্বাধীন করে আজ আমরা শান্তিতে আছি। আজকে দেশের মধ্যে, দেশ কোনোদিন আমার কষ্ট দেয়নি, দেশ আমায় শান্তিতে রেখেছে। দেশের মধ্যে কিছু নির্বাচনের ফলে কিছু দুর্নীতি লোক নেতা হয়ে যাওয়াতে আজকে আমরা দেশের মৌলিক অধিকার, সংবিধানের অধিকার পাচ্ছি না। এই জায়গায় আমাদের পরের জেনারেশনকে বাঁচাতে গিয়ে, মা বেটিদের ইজ্জত বাঁচাতে গিয়ে আরও শক্ত হন, আরও শক্ত হাতে প্রশাসনকে সাথে নিয়ে প্রশাসনের সঙ্গে কোনো ফেতনা ফাসাদে জড়াবেন না, এবং ল অ্যান্ড অর্ডারকে মাথায় রেখে ল অ্যান্ড অর্ডার ভঙ্গ না করে গণতান্ত্রিক পদ্ধতিতে আরও সংগ্রাম করুন। বাংলার এই পরিস্থিতিকে শেষ করে বাংলাকে বাঁচাবার চেষ্টায়, বাংলায় যাতে গণতন্ত্র এবং সংবিধান বাঁচে। কাজদিয়া গ্রামে আজকে শওকত মোল্লা আবার শান্তি সভা করছে,
যে আপনি নাকি এলাকা অশান্ত করেছেন, তাই শান্তি সভা করছেন। আপনারা কি পাল্টা কোনো সভা করছেন বা কোনো আপনাদের প্রস্তুতি আছে? দেখুন, আমরা যদি বড় জমায়েত করি তখন করোনার আখ্যা দেবে, ঠিক না? তারাই করোনার আইন তৈরি করছে, তারাই করোনার আইনকে ভঙ্গ করছে। কেন? তারা আজকে রাজতন্ত্র শুরু করে দিয়েছে, গণতন্ত্র নাই। সেই জায়গায় যদি প্রশাসন ভাইরা তেনাদেরকে পারমিশন দেয়, করুক। তিনারা যতই করবে, তিনার দলে যত লোকই আসুক, জানবেন ভয়ে আসছে, সেসব মানুষ তার দিকে নাই, কয়েকটা ভাড়া করা গুন্ডা ছাড়া। বাকি যারা তাদেরকে পাশে কথায় হ্যাঁ হ্যাঁ বলছে, বাকি সব ভয়ে বলছে। নিশ্চয়ই ভিডিওতে আপনারা ফলো করবেন, প্রথম যে লোকটা সবুজ শার্ট পরে আগে এসেছিল, যখনই আমি বলেছিলাম তুমি তোমার পীররাওলাদের ওপরে পয়সাকে মারতে চাচ্ছ আমাকে, সঙ্গে সাথে তার একটা মনে একটা কেমন আতঙ্ক হচ্ছে, সত্যি তো। কিন্তু সে একটা জায়গায় ভয়ের মধ্যে রয়েছে, তাকে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়েছে, তাকে জোর করা হয়েছে। কথা বোঝা? এইভাবে জুলুম অত্যাচারের মাধ্যমে একটা শ্রেণীকে সে দখল করে রেখেছে। সে শান্তি সভা করবে, কি করবে? নকলের গায়ে অনেক সময় নকল লিখা থাকে, সে যদি করে সেটা তার মৌলিক অধিকার, করতে পারে। কিন্তু মানুষ বুঝে নিয়েছে, বাংলার মানুষ বুঝে নিয়েছে যে একটা অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার অধিকার এই বাংলায় নাই। আপনি কি মনে করেন যে এটা শওকত মোল্লা নিজের থেকে করেছে, না সরাসরি রাজ্য থেকে বা ওদের দল থেকে নির্দেশ মতো? সেটা দিদিমণি ভাববে, সেটা দিদিমণি ভাববে। কারণ এই দিদিমণির দলেতে অনেক হিন্দু এমএলএ আছে, হিন্দু প্রধান আছে, তাদের সঙ্গে তো আমার কোনো ঝগড়া নাই, তারা তো আমার বিরোধ করেনি। তো একটা শওকত মোল্লা যে কাজ করলো, এই কাজে টিএমসি পার্টির ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, বাংলায় মেসেজটা ভালো যাচ্ছে কি খারাপ যাচ্ছে? কারণ দিদি বলেছে আমি সংখ্যালঘু তুষণ করি, সংখ্যালঘুদের কথা ভাবি, সংখ্যালঘুর উন্নয়নের জন্য আমার ঘুম হয়নি আর হয়নি। আর এই সংখ্যালঘুদের ঘরে মারার জন্যে সংখ্যালঘু সেজে শওকত মোল্লা যে অ্যাটাক করলো, সেটা দিদিমণি ভাববে। কথা বুঝে আসছে? সেটা দিদিমণি ভাবলে মনে হয় ভালো হয়। 2021 বিধানসভা নির্বাচন আপনার ভাবনা হচ্ছে লড়াই, 2021 বিধানসভা নির্বাচন নিয়ে আপনি রাজনীতিকরণ করছেন, কি বলছেন? কিন্তু আপনার লড়াইটা হচ্ছে শওকত মোল্লার সঙ্গে না মমতার সঙ্গে? আমার লড়াই কারোর সঙ্গে নয়, আমার লড়াই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, দেশের হয়ে, দেশের দূরে যারা সংবিধান বিরোধী তাদের বিরুদ্ধে, গরিবের পাশে দাঁড়িয়ে যারা গরিবদেরকে শোষণ করছে তাদের বিরুদ্ধে। শওকত মোল্লার মদতপুষ্ট যে সমস্ত দুষ্কৃতীরা আপনার উপর গতকাল আক্রমণ করেছে, তাদের গ্রেপ্তার না করা হলে আপনি আগামী দিনে কি কর্মসূচি নেবেন? সে আলোচনা আমাদের চলছে। আমরা ল অ্যান্ড অর্ডারকে ভঙ্গ করার কোনোদিন পক্ষপাতিত্ব নয়, আমরা ল অ্যান্ড অর্ডারের পক্ষে আছি। আজকে আমার সাথে বিভিন্ন ধর্মীয় মানুষেরা রয়েছেন, বিভিন্ন সমাজে তেনারাও সংগঠন করে, তেনারাও আমার হয়ে দুঃখ প্রকাশ করেছে, তেনারাও এটাকে কন্ডেম করছে, নিন্দা করছে। সেই জায়গায় আমাদের আলোচনা চলছে। যেটা আমাদের ঘরে দেখা যাচ্ছে, যদি এর সুব্যবস্থা না হয়, বিচারের আস্থা আমরা যদি না পাই, তাহলে দেখা যায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তম আন্দোলনের যে পথ আছে সেই রূপরেখা আমরা করতে বাধ্য। গতকালকের ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজসেবী বুদ্ধিজীবী সকলেই নিন্দা জানিয়েছেন, এবং সারা বাংলা জুড়ে আজ যে প্রতিবাদ হয়েছে সেই বিষয়ে আপনি সকলকে কি বার্তা দিতে চান? দেখুন, আমি তেনাদের চিরকৃতজ্ঞ থাকব। তেনারা একজন নাগরিক হিসেবে, একটা নাগরিকের ওপরে যে সংবিধান বিরোধী যে জুলুম অত্যাচার, সন্ত্রাসী অত্যাচার, এটা ভারত বাংলার বদলাম, এই অত্যাচারকে নিন্দা করেছে এবং আমার হয়ে সর্বদিক দিয়ে সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা যে দেখিয়েছে, তেনাদের জন্য আমি মানে খুবই কৃতজ্ঞ এবং তেনাদের দীর্ঘ আয়ু কামনা করি। তেনাদের লক্ষ্য, তেনারা আরও মানুষের যে সেবা করছে, সেই সেবাতে তেনাদেরকে সৃষ্টিকর্তা আরও এগিয়ে নিয়ে যাক, এই আশীর্বাদ দোয়াও করি। মানুষ দুঃখ প্রকাশ করেছেন, তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু মানুষ বলছেন যে আওলাদে রসুল যারা, ফুরফুরা শরীফের আওলাদ যারা, তারা কেন রাজনীতিতে নামবেন, রাজনীতি করবেন? আপনি কি বলবেন? কালকে কি আমি রাজনীতি করতে গিয়েছিলাম না অসুস্থকে দেখতে গিয়েছিলাম? তো অসুস্থকে দেখতে যাওয়াটা ইসলামের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, রাজনীতি করা, রাজনীতি যারা ধর্মগুরু হয় বা ধর্মগুরু পরিবারের, তারা তো সর্বসময় সৎ, ন্যায়, সরল পথে চলে। তাহলে আমরা কেন পারবো না যে রাজনীতিতেও একটা ন্যায়পরায়ণ, সত্যবাদী লিডার তৈরি করার শিক্ষা প্রশিক্ষণ দিও? যেখানে আমার ধর্ম আমাকে বাধা দেয়নি, যেখানে আমার দেশের সংবিধান আমাকে বাধা দেয়নি, তাহলে অন্যজন এই বাধাটা কেন দেবে? এই প্রশ্ন করাটাই হলো তার সবচেয়ে বড় কথা, সংবিধান বিরোধী কাজ। আর তিনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, তিনি ইসলাম বিরোধী কাজ। গতকাল আপনার যখন সারা রাজ্য জুড়ে অবরোধ হয়েছিল, তখন দাবি ছিল শওকত মোল্লাকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। সেই দাবি থেকে কি সরে এসেছেন? না, তারা আমার ভালোবাসাই দাবি করেছে, এ দাবি তো আমি করতে বলিনি। তারা দাবি করেছে যারা ভালোবাসে।
আজকে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা, আপনার এই আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে যে টিএমসি পার্টির লোকেরাও সে আন্দোলনের শরিক ছিল, তারাও এটাকে ঘৃণা করেছে। কারণ টিএমসি পার্টি তারা শওকত মোল্লার নয়, টোটাল টিএমসির লোকেরা যারা এই দলটাকে প্রতিষ্ঠিত করে সবার অধিকার আছে। তাহলে আজকে এক শওকত মোল্লার জন্য টোটাল টিএমসি পার্টির বদনাম হবে, তারা মেনে নেবে কেন? তাই তারাও এটাকে নিন্দা করেছে, তারা আন্দোলন করেছে। এবার সেই জায়গায় দিদি যদি মনে করে এক শওকত মোল্লা নিয়ে আমি পুরো বাংলা দখল করে নেবো, কেন ও সবচেয়ে বড় বাংলার এখন ডন গুন্ডা নিজেকে মনে করছে। তো যাক, সময় এলে আল্লাহর পক্ষ থেকে বিচার যখন হবে দেখবেন কোথায় কি হয়। তা সেই জায়গাতে তাকে নিয়ে যদি দিদি একা চলতে যায়, তাহলে টোটাল পার্টির লোকেরা ভাবুক যে আমাদের ঘরে দিদি গুরুত্ব দিচ্ছে না। আরও যারা এমএলএ মন্ত্রী আছে, পার্টির মেম্বার আছে, সদস্য আছে, যারা পার্টিকে জন্ম দেয়, লড়াই করে, তাদের ঘরে তাহলে দিদি গুরুত্ব দিল কোথায়? একজন সন্ত্রাসী করলো, একজন পার্টির মধ্যে করলো, আর পুরো পার্টির বদনাম তার জন্য হলো। এবারে সবাই মিলে আন্দোলন করছে, ওকে বরখাস্ত করা দরকার, ওকে অ্যারেস্ট করা দরকার। যদি সেই জায়গায় দিদি না শোনে, তাহলে দিদির পার্টির ক্ষতি হবে। আক্রান্ত হলেন, আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে, অনেকের বাইক ভাঙচুর করা হয়েছে, তো আপনার কি দাবি বা প্রশাসনের কাছে আপনারা কি চান? শুনুন, আমার সঙ্গে 5 জন মানুষ গিয়েছিল, ওখানের 50 জন মতো এলাকার লোক ছিল যারা। বাকি যখন এই অ্যাটাক হচ্ছে খবর পেয়েছে, বা আমি এসেছি খবর পেয়েছে আশপাশ থেকে, গোটা 30-40 বাইকে করে লোক আসছিল, তখন 8 ঘন্টা 40 মিনিট পরে তখন তাদের ঘরে অ্যাটাক করে তাদের বাইকগুলো ভেঙে ফেলা যায়, পুকুরে ফেলা যায়, যেটা আপনার ভিডিও ফুটেজ দেখছেন। আমি প্রশাসনের কাছে এতই অনুরোধ করব যে দেখুন, আপনাদের উপরে এখনও আমাদের আস্থা আছে। তাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণগুলো যাতে যারা করেছে আইনত আওতায় তাদেরকে এনে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ক্ষতিপূরণ ভরণ করা হয়, এবং যাতে আগামী দিন ভাঙড়ের বুকে এই সন্ত্রাসরা সন্ত্রাসী করতে না পারে, মানুষ যাতে নিরাপদে ভাঙড়ের জমিনে ঘুরতে পারে, এই শওকত মোল্লার গুন্ডা বাহিনীর ভয়ে যে আতঙ্ক হয়ে আছে সেটা না হয়। আজকে ভাবুন, আমি একজন ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামানের ঘরের ছেলে হওয়ার পরে বাংলায় এত মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, সে একটা অসহায়কে দেখতে যাওয়া দিলে আজকে এত বড় একটা অ্যাটাক হতে পারে। তাহলে ওই এলাকার একটা গরিব চাষি, আদিবাসী, দরিদ্র নিরীহ হিন্দু সমাজের মানুষ, তারা থেকে কী সুরক্ষিত আছে? ওই জায়গাতেও একটা গুন্ডা বাহিনী, ওর একটা মিলিটারি বাহিনী তৈরি করা আছে, সেই বাহিনী দ্বারা সন্ত্রাসী করে ওই এলাকা নিরীহ হিন্দুদের ওপরে। এই জন্যই তো আজকে এইভাবে এই সকল কিছু সন্ত্রাসদের জন্য আজকে মানুষ হিন্দু মুসলমানের ডিভাইড তৈরি হয়ে যাচ্ছে। ও আদৌ মুসলমান বলে আমি ডাউট করি। ও মুসলিম হিন্দুর মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে। ও মুসলিম সেজে মুসলিম সমাজকে শেষ করছে। সবাই তীব্র নিন্দা জানিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনারই চাচাজান ফিরিয়াদা তহ সিদ্দিকী বলেছেন যে আপনার সাথে কোনো পিরিয়াদা স্বাদ নেই, আপনি আপনার জন্য ফুরফুরা শরীফের নাম বদনাম হচ্ছে, আপনি নাকি ফুরফুরা শরীফের কলঙ্ক, এই বিষয়ে দেখুন, আপনি এমন একটা প্রশ্ন করেছেন, এর উত্তর আমার কাছে নাই। কেন? উনি আমার চাচাজান হয়, আগেও শ্রদ্ধা করেছি, আজও করছি, কালও করব। কেন? আমার মোজাদ্দেদ জামানের খুন আছে, অন্য কোনো নয়। তবে যে কথাটা উনি বলেছে উনি ভালো জানে, বাকি পীর সাহেবদের কাছে যান, বাকি পীর সাহেবরা ভালো জানে, এই বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি না। তবে আমি একটা জিনিস বুঝি, আমার জন্য যদি দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, যারা দাদা হুজুরের সিলসিলার মুরিদ, তিনারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাকে জানায় যে আপনার জন্য সিলসিলার ক্ষতি হচ্ছে, আমি তাহলে এই ব্যাপারটা থেকে ক্লোজ হয়ে যাব। যে মানুষের অসহায় পাশে দাঁড়ানো যদি সিলসিলার ক্ষতি হয়, গরিবের মুখে খাবার দেয় যদি সিলসিলার ক্ষতি হয়, জালিমদের বিরুদ্ধে কথা বলে যদি সিলসিলার ক্ষতি হয়, এবং সন্ত্রাসী দমন করার জন্য যদি লড়াই করে সিলসিলার ক্ষতি হয়, কোথায় 12 জন চাকরি পেলো, 12 জন অমুসলিম মাদ্রাসা শিক্ষা বোর্ডেতে, তার দাবি করা যদি সিলসিলার ক্ষতি হয়, মালদায় এক বোনের স্থানকে কেটে নিল, এর প্রতিবাদ করা যদি সিলসিলার ক্ষতি হয়, এই ডোমজুড়ে পার্থ চক্রবর্তীকে হত্যা করে দিল, পার্থ চক্রবর্তীর পক্ষে দাঁড়িয়ে আসামিদের শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করা যদি সিলসিলার ক্ষতি হয়, আর কি বলে তাবরেজ, এই সানাউল, এই পাশে আসিফ আলী মারতে মেরে দিল, এদের হয়ে লড়াই করা যদি সিলসিলার ক্ষতি হয়, তারপরে ভাঙড়ে এই কি বলে বাঁকুড়াতে হেমন্ত পরিবার হত্যা করে দিল, রাজস্থানে কম হয়তো, হ্যাঁ রাজস্থানে, তার পাশে দাঁড়ানো যদি সিলসিলার ক্ষতি হয়, এই আদিবাসী দলিত বন্ধুদের ঘরে নিয়ে দেশের জন্য ভাবাজি সিলসিলার ক্ষতি হয়, তাহলে মাফ করবেন, এটা আমার মোজাদ্দেদ জামান শিক্ষা দেয়নি। এবার জিনার বিষয়ে বললেন, আমি তেনার জুতোকে মাথায় রাখি, কেন? তিনি আমার পীরের আওলাদ, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। অনুরোধ করছি এই বিষয়টা থেকে আমাকে একটু দূরে রাখি। বাংলার রাজনীতিতে বোমাগুলি বা হুমকি এগুলো খুব স্বাভাবিক হয়ে গেছে। আপনি রাজনীতিতে নবাগত, কালকে ভাঙড়ের যে পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন, আপনি কি ভয় পেয়েছেন? ভয় কিসে? আমার রসুল শিক্ষা দিয়েছে, আমার নেতা শিক্ষা দিয়েছে, তুমি যদি সত্যের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য, শান্তির জন্য, সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য তুমি যদি লড়তে গিয়ে মারা যাও, তুমি বেহিসাব জান্নাত যাবে।
আমি তো একদিন না একদিন মারা যাবো, আজ নয় কাল, ভয় কিসের? আমি এই হালে যদি মারা যাই আমি জান্নাত দেব, এটা আমার বিশ্বাস। কেন? আমি সত্যের জন্য, ন্যায়ের জন্য, দেশের জন্য, সংবিধানের জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য লড়াই এনে গেছি। এটা তো আমার রসুল আমাকে শিখিয়েছে। রসুলের মিশনটা কি ছিল? আমার নেতার মিশন কি? অসহায় বন্দি মানুষগুলোকে জালিমদের হাত থেকে মুক্ত করে দিয়ে এক আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়া, ঠিক না বেটি? আজকে সেই মানুষগুলো আবার দাস প্রথায় চলে যাচ্ছে, আবার তাদের মৌলিক অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। আজকে ভাবুন, আমি একজনকে দেখতে যাচ্ছি, আমার স্বাধীনতা নেই। তাহলে একটা লোককে আমফানে টাকা না পেলে চাইতে অধিকার নেই, জব কার্ডের কথা বলার অধিকার নেই। জব কার্ড করতে গেলে পার্টির পতাকা ধরতে হবে, কেন? জব কার্ড তো এটা তো সরকারি, এটা তো কোনো পার্টির নয়, এটা তো আইন হয়েছে, একটা সংবিধান আইন তৈরি হয়েছে। তাহলে এটা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ব্যক্তি পেতে পারে, যে কোনো দলের লোক পেতে পারে। এবং জব কার্ডে 200 কত টাকা করে দেওয়া হয়, এবং সবাই পাবে, যে গরিব সেগুলো কি দেওয়া হচ্ছে? এই যে জিনিসটা, তাহলে তাদের আজকে কত অত্যাচার হচ্ছে। এই যে সৃষ্টিকর্তার সৃষ্টিকে যদি কেউ বাঁচাতে চায়, সৃষ্টিকর্তার পক্ষ থেকে রহমত, এটা দয়ার নবী আমার নেতা বলেছে। এবং লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আমার নেতা বলছে যে মানুষকে ভালোবাসে না তার উপর সৃষ্টিকর্তা দয়া হয় না। তা আমি আদিবাসী, দলিত, বিভিন্ন ধর্মের মানুষ, ইনাদেরকেও ভালোবাসি, ইনারাও আমাকে ভালোবাসে। কেন ভালোবাসি? আমার নেতা শিখিয়েছে ইনাদেরকে ভালোবাসলে সৃষ্টিকর্তা আমার উপর দয়া করবে। এবং ইনারা আমার দেশবাসী, ওনারাও আমাকে ভালোবাসে দেশবাসী হিসাবে। এই জায়গায় ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি আরও মজবুত হয়ে গেছি। আর আলহামদুলিল্লাহ এটা প্রমাণ হলো যে আমি জানতাম না কত মানুষ আমায় ভালোবাসে। কোথায় না কোথায় আন্দোলন হয়েছে, আমার হয়ে ধিক্কার জানিয়েছে। সবচেয়ে বড় কথা, সমাজের বহুত গণ্যমান্য উচ্চ পদের যারা অধীনস্থ হয়ে আছে, তারা পর্যন্ত এটাকে নিন্দা করেছে। বাংলার বিভিন্ন প্রান্তে গতকাল একেবারে স্তব্ধ হয়ে গেছে এই ঘটনার পর, প্রায় ঘন্টা চারেক ধরে। এটা কি আপনাকে একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে? দেখুন, ভালোবাসায় মানুষ, ব্যাপারটা হচ্ছে তিনারা সবাই কিন্তু ব্যক্তিগতভাবে নিজের দিক থেকে কষ্টের মধ্যে আছে। সেই কষ্টটাকে প্রকাশ করার কারো সাহস হচ্ছিল না, কেন? এই সন্ত্রাসদের ভয়ে। কথা বুঝে আসছে। এবং ওই বিশেষ করে পুলিশের মধ্যে একদল পার্টির ক্যাডারকে ঢুকিয়ে দিচ্ছে, পুলিশ ইউনিফর্মে তুলে তুলে যাকে তাকে বিভিন্ন কেস দিয়ে দিচ্ছে। উপাড়ায় মারপিট হয়েছে, পাড়ায় কেস দিচ্ছে। গত কয়েকদিন আগে একটা ইসলামের বিরুদ্ধে পোস্ট হয়েছে জগৎবল্লভপুর, কেস দিচ্ছে আশপাশের অন্যান্য ছেলেদের ঘরে। এই ভাইদের সঙ্গে আলোচনা হচ্ছিল, কোথায় যেন ওটা, জঙ্গলমহলে, বেলপাহাড়িতে। অন্য কোনো জায়গায় ঝামেলা হয়েছে, দেখছে কে পার্টির বিরোধী আছে, তার নামে কেসটা হচ্ছে। এই যে জিনিসটা, এতে সবাই ক্ষোভের মধ্যে একটা আছে, কষ্টে আছে। কিন্তু সেই জায়গায় আমি একটা, এনাদের অন্তরে একটা ভালোবাসার জায়গা, এই ভালোবাসাটা আর রাখতে পারে না। তাহলে সেই জায়গায় তারা নেবে আমাকে এতটুকু বুঝা দিয়েছে যে আমরা সবাই কষ্ট আছি। কি আমার মুসলিম হলে ভাই, হিন্দু ধর্মের হলো দাদা, আমরা সবাই কষ্ট আছি, আপনি আমাদের একটু কষ্ট দূর করার জন্য লড়ুন। অতএব আমি বাংলার মানুষের জন্য এবং আমার দেশের মানুষের জন্য আব্বাস সিদ্দিকী জীবন লাগলে জীবন দিয়েও এই সন্ত্রাসদের বিরুদ্ধে লড়বো। বাংলার মানুষকে নিরাপদের জায়গায় আনার জন্য আমি আগামী দিন আরো লড়বো। এরপরেও কি রাজ্য সরকারের কাছে দেখুন, চাওয়াটা হচ্ছে আমার মৌলিক, তিনি দিচ্ছেন না কি, হ্যাঁ দিচ্ছেন না বা দেবেন না, কি দেবে সেটা তিনার ব্যাপার। যদি তিনি করে মানুষের সুখে দুঃখে সাথী হন, তাহলে তো মানুষ আমার কথা শুনবে না, তিনার কথাই শুনবে। আর আমি বা কেন তিনার বিরোধী করতে যাব? তিনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া আছে কি? না। আমি কেন রাজনীতিতে আসলাম? যখন সিএবি নিয়ে নাটক হলো তাই তো আসলাম, নাই তার আগে তো আমি কোনোদিন রাজনীতির কথা বলিনি। তাহলে আজকে যদি বাংলার নেত্রী তিনার ভুলটা বুঝে, যারা প্রকৃত আজকে বর্তমান টিএমসি, এটা কি টিএমসি? এটা লাল টিএমসি, মানে বামফ্রন্টের সেই সব দুর্নীতির লোকগুলো যাদের জন্য বামফ্রন্টের ক্ষতি হয়েছে, যেটা বামফ্রন্টের লোকেরা আজকে বুঝতে পেরেছে ওদের ঘরে ক্ষতি হলো, সেই লাল টিএমসি হয়ে গেছে। তাই বামের সেই লাল গুণান টিএমসি ঢুকেছে। তা দিদি যদি এই জায়গায় সেই নিজের পুরাতন কর্মীগুলোকে তুলে সমস্ত মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করে, জাতি ভেদাভেদ না করে মৌলিক অধিকার দিয়ে, সংবিধানের অধিকার দিয়ে সবাইকে যদি ভালোবাসে, আমি রাজনীতি ছেড়ে দিয়ে দিদির জন্য আশীর্বাদ করব। কিন্তু আপনি যদি ওই ক্ষমতার সিংহাসনে বসে গুটি কত গুন্ডা পুষে তাদেরকে পাওয়ার দিয়ে, যদি বলেন আমি পাওয়ার দিইনি, তাহলে আপনার আপনার দলের গুন্ডাগুলোকে আপনি রুখছেন না কেন? না আমার হাতে ক্ষমতা নেই, তাহলে আপনি কেন সিংহাসনে বসে অপমানিত হচ্ছেন? পথ ছেড়ে দেন, আপনার গায়ে দাগ লাগছে, টার্গেট আপনাকে করছে। তাহলে সেই জায়গায় উনি যদি এই সিচুয়েশন পরিবর্তন না করতে পারে, তাহলে আমি আশা করাটা এটা আমার মৌলিক অধিকার।
কিন্তু তার আন্দোলনটা গণতান্ত্রিক, ওটাও আমার মৌলিক অধিকার, আন্দোলন চলবে। মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে দলিত আদিবাসী সংখ্যালঘুদের ঐক্য দেখে কি তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে? শুনুন, ভয় অনেক মানুষ পেয়েছে, শুধু তৃণমূল নয়। আপনি যদি বলেন বিজেপিও ভয় পাচ্ছে, বিজেপিও ভয় পাচ্ছে। কেন? বিজেপি যাদের ঘরে বোকা বানিয়েছিল, আমাদের সঙ্গে যাদের লাগিয়ে দিয়েছিল, তারা আমরা এখন বন্ধু হয়ে যাচ্ছি। তাহলে এটা বিজেপির জন্য লস। তাহলে দিদিমণি তো অবশ্যই বুঝতে পারছে আমার ক্ষতি হবে, তবে যতটুকু যা ছিল গতকালকের দিনে আরো ক্ষতি হলো। আগামীতে যদি আবার কোনো ভুল পদক্ষেপ নাই, আরো ক্ষতি হবে। নিজের ক্ষতি নিজে করছে। তবে এতটুকু বলি, আমরা মুসলিম, দলিত, আদিবাসী, মাতুয়া, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাইকে বলছি, আপনারা আপনার ধর্মীয় মানুষদের হিসাবে আপনারা আপনাদের রাজনীতি দল করুন, আমরা আমাদের করব, করে সবাই এক জায়গায় ফন্ড হব। যেখানে আদিবাসী বেশি, আদিবাসী লোককে দাঁড় করাবো, আমরা মুসলিম ভোট দেবো, দলিত ভোট দেবো, মাতুয়া ভোট দেবো। যেখানে মাতুয়া বেশি, মাতুয়া ভাইদেরকে দাঁড় করাবো, আমরা মুসলিম ভোট দেবো, আদিবাসী দলিত ভোট দেবো, মাতুয়া ভাইকে জিতাবো, সে আমার দেশবাসী, আমার ভাই। যেখানে মুসলিম বেশি, সেখানে আমাদের লোক দাঁড় করাবো, মাতুয়া ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই ভোট দেবো, দিয়ে আমরা সবাই কম্প্রোমাইজ করে আমরা সরকার চালাবো। পাশে যদি ঝাড়খণ্ডে জেএমএম যে হেমন্ত সোরেন, যিনি দাদা আজকে যে মুখ্যমন্ত্রী হলেন, স্যালুট জানাই ঝাড়খণ্ডের মানুষকে। সেখানে মুসলিম ভাইরা আদিবাসীদের সাথ দিয়ে যে আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে, ভারতের ইতিহাসে এটা একটা গর্ব, এটা গর্ব। বারবার আদিবাসী দলিত মুসলমানদের ঘরে নাক ছিটকানো হয়, মুসলমানকে ধর্মের জন্য নাক ছিটকানো হয়, আদিবাসী দলিতকে নিজের দলে রেখেছে লোক বাড়াবার জন্য। আর ভাগের বেলায় আদিবাসী দলিত সাঁওতাল নিচু জাতকে ছোঁয়াছে, ও চলবে না, বাদ দাও, এটা সবাই করে চলছে। এই জায়গায় আশা করা যায় আমার ভাই আদিবাসী দলিত মুসলিম সবাই জাগছে, আমরা এই একতা করবো, এতে দিদি মোদি সবারই জন্য ভয় হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, গতকালকে ঘটনার পর আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আপনি সারা বাংলার মানুষের নিকট কি বার্তা দিতে চান? সারা বাংলার মানুষের নিকট একটাই বার্তা দেবো, দেশ ও রাজ্য একে বাঁচাবার জন্য কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। আমরা দেশকে কারোর সঙ্গে সওদা করতে রাজি নয়। আমরা সব কিছু মেনে নিতে পারি, আমার দেশের সংবিধানকে কেউ হত্যা করবে, দেশবাসীর মৌলিক অধিকারকে কেউ কেড়ে নেবে, গণতন্ত্রকে হত্যা করে দেবে, এটাকে কখনো মেনে নেওয়া যাবে না। গণতন্ত্র যদি হত্যা হয়ে যায়, সাংবিধানিক মৌলিক অধিকার যদি হত্যা হয়ে যায়, শুধু আব্বাস সিদ্দিকী বিপদে পড়বে তা নয়, সমস্ত বাংলা ভারতের নাগরিক বিপদে পড়বে। কারণ সংবিধান আপনাকে বাঁচার জন্য মৌলিক অধিকার দিয়েছে, আপনার এই দেশে কিভাবে চলবেন। অতএব সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য হয়ে এক হয়ে আপনারা আসুন, সবাই মিলে সংবিধান বাঁচাই। এবং সংবিধান আমাদের ঘরে যে মৌলিক অধিকার দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই অধিকারকে আমাদের ঘরে যারা দিচ্ছে না তাদেরকে সরিয়ে দিয়ে নতুন সমাজ তৈরি করে আমরা আমাদের অধিকারে মাথা তুলে শান্তির সাথে বাংলা ও দেশে বসবাস করব, এই আশায় একতা হবার আরও শিক্ষা দেব। যাক, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমাজের গরিব দুস্থ মানুষ, অসহায় মুসলিম দলিত আদিবাসী ভাইদেরকে আমি সজাগ করছি যে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাকে ভুল বুঝবেন না। প্রয়োজন হয় আপনারা আমাকে ডাকুন, আমি আপনাদের কাছে যাব না, আপনারা আমার কাছে আসুন, আমি কি করতে চাইছি একে অপরে বুঝি। যারা ভদ্র শিক্ষিত সভ্য মানুষ দিয়ে বাংলা ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে চাইছেন, সমস্ত দলের মানুষকে আমি ডাক দিচ্ছি, সে টিএমসি হোক, বাম হোক, কংগ্রেস হোক বা কোনো রাজনীতি দল নাও করে থাকেন, সবাইকে আমি ইনভাইট করছি, আসুন দেশ এবং বাংলাকে বাঁচাবার স্বার্থে, নিরীহ গরিব অসহায় মানুষগুলোকে বাঁচাবার স্বার্থে। আজকে আপনি ধনী, আপনি যদি গরিব হতেন তাহলে আজকে গরিবের উপর যে জুলুমটা হচ্ছে ওটা আপনার উপরে হতো। এই মানবতার খাতিরে এগিয়ে আসুন, বা আপনারা যদি আমাকে বলেন আমি আপনাদের কাছে যাব, আসুন আমরা সবাই মিলে দেশবাসী, দেশ ও দেশবাসীকে বাঁচাবার চেষ্টা করি। এবং যে সকল মানুষরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন তাদের প্রত্যেকটা আন্দোলনকে, যারা দেশের জন্য দেশবাসীর জন্য আছে, যে প্রান্তে থেকে যে প্ল্যাটফর্মে করেন না কেন, তাদের সমস্ত আন্দোলনকে আমার সর্বদিক দিয়ে সহযোগিতা এবং সাপোর্ট রইল। এবং প্রেস বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, দেশ ও দেশবাসীর স্বার্থে দোয়া পাবেন, আশীর্বাদ পাবেন। সামান্য পয়সায় বিক্রি হয়ে যে দেশ ও দেশবাসীকে ধ্বংস করবে, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ কলঙ্কিত করবেন না। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যকে বলবো, আপনারা কিন্তু দেশের একটা বিরাট অ্যাসেট, আপনারা রিয়েল হিরো, কিন্তু আপনারা দেশকে বাঁচাবার জন্য সেই জায়গায় আপনারা দলদাস হয়ে যাবেন না। যারা দলদাস আপনাদের ঘরে বানাতে চাইছে, তারাই একদিন দেখবেন আপনাদের ঘরে নিজেদের স্বার্থে
হত্যা পর্যন্ত করে দেবে। তাই আপনাদের আমার কথা খারাপ লাগলে মাফ করবেন। আপনারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের সাংবিধানিক মৌলিক পাওয়ারকে আপনারা দেখান, মানুষের হয়ে কাজ করেন, অসহায়ের হয়ে কাজ করেন। যারা জালিম তাদেরকে আপনারা আপনাদের আন্ডারে এনে দেশকে বাঁচাবার, বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেন। এইটা আমার অনুরোধ রইল। একটা প্রশ্ন শুনতে পাওয়া যাচ্ছে, এটা হলো যে সবাই বলছে যে কালকে যে একটা কত বড় যে বিক্ষোভ মিছিল বার হলো, সেখানে লাখে লাখে মানুষ পথ অবরোধ করে বসেছিল। তোমাদের ভাইজান কি 2 মিনিটের জন্য কিছু বলতে পারলো না? নিশ্চয় তোমাদের ভাইজান ভয় পেয়েছে, আর না হলে তোমাদের ভাইজান সিকিউরিটি নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। এবার আমি একটু তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটি যদি নোট করেন খুব ভালো হয়। শোনেন ভাই, এই কথা যে বলছে তোমাদের ভাইজান, ঠিক না? তাহলে সে কি আমাদের? তা আমাদের যখন নয়, সে তো স্বাভাবিক আমাদেরকে ফাঁসাবার চেষ্টাটা করবে, একটা টোপ দেবে। শুনুন, আমি আপনাদের বললাম প্রশাসন ওখান থেকে আমাকে বার করলো, ঠিক আছে? বার করার পরে আমি যখন ঘটকপুকুরে আন্দোলন হচ্ছে, ঘটকপুকুরে যখন আসতে গেলাম, প্রশাসন আমাকে রুকে দিল, থানায় পর্যন্ত যেতে দিল না। থানাতে আমি ঘটকপুকুরে থানাতে আমার ছোট ভাই বললো আমি থানায় যান, থানার সামনে যে বসুন, থানাতে কেস করুন। থানাতে আমাকে যেতে দিল না। আমাকে কি বললো, যদি আপনি ওখানে যান ওরা আবার আসবে, বোম চান করে আর করবে, কেউ আমার থানাতে ঢিল মেরে দেবে, আর দেবে বোম মেরে দেবে, থানাতে ওরাই মারবে, প্রশাসন বলছে, কিন্তু দোষটা আপনার ঘাড়ে চেপে যাবে। কথাটা ভাবলাম ঠিকই, ভুল কিছু না, সত্যি এটা তো হচ্ছে সমাজে। তখন ওখান থেকে আমি এসপি অফিসে যাওয়ার চিন্তা ভাবনা, আগে বক্তব্য দিলাম এসপি অফিসে যাবো কোনটা দিয়ে, তাহলে ঘটকপুকুর হয়ে, ঘটকপুকুরে যখন যাবো আমাকে তো প্রশাসন যেতে দিচ্ছে না ঘটকপুকুরে। এবার তাহলে বলুন কি প্রশাসনের সঙ্গে মারপিট করবো? এটা কি শোভা দেবে? না আমার দেশ আমাকে অধিকার দিচ্ছে, না আমার মানবতা অধিকার দিচ্ছে, তারা তোমাদের রক্ষক, তাদের সঙ্গে ঝগড়া করবো কেন? তাহলে তখন বাধ্য হয়ে আমি ওইটা দিয়ে গিয়ে আমি ডিএম অফিসে গেলাম। এবারে বলুন, এই রাস্তায় দাঁড়িয়ে আমাকে ডিএম অফিসে গিয়ে তখনও যে গেলাম, যেখানে রিসিভ করা হয় তখন অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ যেতে সময় লাগবে তো। তারপরও ডাইরেক্ট যাই হোক ডিএম এর পি এর কাছ থেকে সেটাকে রিসিভ করিয়েছি এবং অ্যাডিশনাল ডিএম এর সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তাহলে সেই জায়গায় যদি আমি আরও দেরি করে ফেলতাম তাহলে হতো না। তাহলে এই জায়গায় যারা এই কথাগুলো ছড়াচ্ছে, তারা মূলত আমার ভাইদের মনের এই স্পিরিটটাকে দমন করতে চাইছে। এরা মোনাফেক ছাড়া আর কিছু নয়। আমি আপনাদের জন্যই, কেন শুনে রাখবেন, জীবনে কোনোদিন আব্বাস সিদ্দিকী আইন বিরোধী কোনো কথা শিখায়নি, আর আইনকে হাতে নেবার কাজ শিখায়নি। আমরা সর্বসময় প্রশাসন ও আইনকে গুরুত্ব দিয়েছি। তাই আমরা প্রথম প্রশাসনের কাছে গেছি, থানায় যেতে চেয়েছি, যেতে দেয়নি, এসপির কাছে গেছি, যেতে চেয়েছি, যেতে দেয়নি, লাস্টে ডিএম এর কাছে গেছি কলকাতা আলিপুরে। তাহলে বলুন এখানে আমার অপরাধটা কোথায়? আশা করছি বুঝতে পেরেছেন। যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ ও দেশবাসী ভালো থাকুক। এই করোনা মহামারী থেকে মানুষকে আল্লাহ হেফাজত করুক।